সাধারণত বাংলাদেশে একটা কালচার হতো সায়েন্সে পড়লে সে ধরো বাংলাদেশ স্টাডিজ কেন পড়বে, তো সায়েন্সে পড়লে কেন পড়বে, কমার্সে পড়লে কেন পড়বে। এটার একটা কারণ হলো গত 10 বছর 15 বছরে বাংলাদেশ স্টাডিজের নামে যা পড়ানো হয়েছে এটা তো লিটারালি একজন ব্যক্তির জীবন বন্দনা পড়ানো হয়েছে। হ্যাঁ, এটা মানে মুজিব স্টাডিজ দিলে এটা ওইটার মোটামুটি একটা ঠিক আছে, ঠিক আছে, এর বাইরে কিছু বাইরে। আমি বরং তোমাদের সাথে রাফলি আমরা কি বলবো একটু রাফলি বলে ফেলাই, হ্যাঁ, যে আমরা এখানে কি শিখতে চাই। দুনিয়ার সবকিছু শিখে ফেলানো ভার্সিটিতে এটা খুব খারাপ কাজ। যখন আমি আরো ছোট ছিলাম তখন প্রথম দিকে চেষ্টা করলাম স্টুডেন্টদেরকে সব পড়াই ফেলবো, তো সব পড়াই ফেলা কোনোদিন ভালো কাজ না। হ্যাঁ, ভার্সিটিতে সবাই পড়তে আসে না, সুতরাং যে মানুষটা যা চায় না তার উপরে উঠে জোর করে চাপাই দেওয়া হবে জুলুম আমি মনে করি। তো আমার ক্লাসে তোমরা কি কি ফ্রিডম পাবে আগে বলে দেই ভাই। আমার ক্লাসে তুমি যতবার ঢুকবো কোনো পারমিশন নেওয়া লাগবে না, তুমি ঢুকে বসে যাবে। তোমাকে আমি কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না, একমাত্র আমি প্রয়োজন করলে তোমাকে বলবো একটু দাঁড়াবে। নাম্বার 2, ক্লাসের মধ্যে তোমার যদি মনে হয় জরুরি কল আসছে বা চলে যাওয়া দরকার, তুমি আমাকে না বলে চলে যেতে পারো। নাম্বার 4, ক্লাসের মধ্যে তোমার ঘুম পেলে তুমি ঘুমাতে পারবে, অন্য কেউ ডিস্টার্ব করবে না, আমিও ডিস্টার্ব করবো না। তুমি ঘুমাই যেইটা তুমি পারবা না, আমি কথা বলা অবস্থায় তুমি পাশের জনের সাথে অন্য কারোর সাথে কথা বলতে পারবা না। এইটা আমি ভীষণভাবে অফেন্ডেড হই। আর তোমরা তো ফার্স্ট ইয়ার ক্লাস নিয়ে একটা ঝামেলা আছে ভাই। ঝামেলাটা হলো আমরা তো মাত্র কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটি আসি, তো কলেজ লাইফের কিন্তু ভিন্ন একটা এসেন্স আছে, একটা ফ্লেভার আছে। কিন্তু কলেজ আর ভার্সিটির মধ্যে যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে, এটা বুঝতে বুঝতে আমাদের ফার্স্ট ইয়ার চলে যায়। একটা কলেজ স্টুডেন্ট যা পারে, যা করতে পারে, একটা ভার্সিটি স্টুডেন্টের অ্যাটিটিউডের মধ্যে, কাজকামের মধ্যে তার একটু তফাৎ কিন্তু পরিলক্ষিত হতে হয়। এইটা বুঝতে বুঝতে আমাদের ফার্স্ট ইয়ারটা চলে যায়। তা তুমি নিজেকে নিজে ভার্সিটি একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসেবে নিজেকে অনার করো কিনা জানি না, কিন্তু আমি ভীষণভাবে তোমাদের সবাইকে অনার করি। আমি মনে করি তোমরা আন্ডারগ্রেড স্টুডেন্ট এবং তোমরা মাশাআল্লাহ বড় হয়ে গেছো। আমার কোনোদিন তোমাকে বলতে হবে না যে এই কথা বলো না প্লিজ, কোনোদিন এইসব বলতে হবে না, কারণ আমি মনে করি তোমাকে বলা এটা আমার জন্য অসম্মানজনক। তো আমি আশা করি এটা তোমাদের জন্য হবে। অ্যাটেন্ডেন্স নিয়ে কোনোদিন কেউ চাপে থাকবে না। আমার ক্লাস শুরু হওয়ার পর যদি তোমার ক্লাস করতে ভালো না লাগে, একদম চাপ নিবে না। কাগজে অ্যাটেন্ডেন্সের তোমার রোল নাম্বারটা লিখে আমাকে দিয়ে যাবা, চলে যাবা, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে রাখবো। ক্লিয়ার? আমার নাম পরিচয় বলি, আমি শরীফ উসমান হাদি, সংক্ষেপ উসমান স্যার বললাম। শরীফ আমার বংশের নাম, হাদি আমার বাপের নাম। তো হাদি ভাই বললো না, বললে বলো, অনেকেই বলে এখন শেষে ওসমান স্যার বললে সুবিধা। এরপরে যদি কেউ হাদি ভাই বলতে মন চায় বলো, সমস্যা নেই। 2 নম্বরে হলো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, এরপরে এই তো এটুকুনি আপাতত। আর একটা বিয়ে করছি, এটা তোমাদের সাথে জানাই রাখা, কারণ ছেলে স্টুডেন্টদের প্রবলেম হলো কোনো মেয়ে স্টুডেন্টে বিশেষ করে যদি তার চেহারা ছিল তাহলে ভালো দেয়। তারা যদি দুই একবার প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে প্রথমেই প্ল্যান করে স্যারের মনে পছন্দ হয়েছে। আমার হ্যাঁ, তা আমার পছন্দ যদি হয়, আমি তো মানুষ, পছন্দ হওয়া খারাপ কিছু না। আমি যেখানে অর্গানাইজেশন করি আর যেখানে ক্লাস করাই, এইটার মধ্যে আমার কেউ ঘুরে ফিরেও পছন্দ করতে পারবো না, কারণ এর বাহিরেও দুনিয়া আল্লাহ অনেক নারী দিচ্ছে। প্রফেশনালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো প্রথম দিন তোমাদের সাথে অনেক আরেকটু বলি, আমার কথাবার্তা তোমাদের কাছে প্রথমত মনে হবে আমি যথেষ্টই ভালো টাইপের মানুষ এবং খুব রাফ। আমি এটা অস্বীকার করি না, কিন্তু আমি যদি করে ফিল করি তুমি শিখতে চাও, তোমার ভীষণ শেখার আগ্রহ, কিন্তু তুমি কুল পাইতেছো না, তোমার ক্লাসের আগে পরে ইভেন ওভার দ্য ফোনে হেল্প করার জন্য আমি অলওয়েজ রেডি। এটা আমার ভালো লাগে পড়তে আর পড়াইতে। কিন্তু যদি আমি ফিল করি যে তুমি আমার কথাও শোনো না, ডিস্টার্ব করতে চাও, বরং একটু তেরামি দেখাইতে চাও, তাহলে জানিরাও আমার থেকে বেশি তেরা তোমরা এখানে একজনও নেই। মানে বুঝতে পারছো? বলে না শক্তের ভক্ত নরমের জম, আমি হলো মূলটা। নরমের ভক্ত শক্তের জম, সবাই মিলে রিপোর্ট দিবা আমার ক্লাস থাকবে না, আমার ক্লাস না থাকবে কি আমি আবার ক্লাস নিব? মানে বুঝো নাই, ক্লাস রাখার জন্য জানলে তোমাদেরকে আমার ভাই সোনা মন এগুলো বইলে বইলে নেওয়া লাগবে, এটা আল্লাহর রাস্তায় ফিট করবা না। আমি তোমাদের কাছেই মনে হয় এবার তুমি করে বলতেছি, আমি আপনি করেই বলি সাধারণত, আমার ভালো লাগে আন্ডারগ্রেড স্টুডেন্টদেরকে আপনি বলতে। যাই হোক ভাই, অনেক কথা বলে ফেললাম। মানে প্রথম তিনটে কথা ভালো আছে না, এই জন্য বাজে বাজে কথা বলে নিলাম, মধ্যে নেগেটিভ ইমপ্রেশন আগে তৈরি হয় না। আমরা ভীষণভাবে আমি চাইবো এই কোর্সটা এমন ভাবে তোমাদের সাথে আলাপ করতে
তুমি যখন এইখান থেকে গ্রাজুয়েশন করে শেষ করবা, তোমার যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি 3টে কোর্সের নাম বলো তো, যে কোর্স 3টা তোমার অনেক বেশি জীবন ঘনিষ্ঠ এবং তোমার খুবই ভালো লাগছে, আমার আপ্রাণ চেষ্টা থাকবে সেই 3টে কোর্সের মধ্যে যেন একটা বাংলাদেশি স্টাডিজ কোর্সটা থাকে। ধরো আমি আমার অনার্সে 3200 নাম্বার করছি, হ্যাঁ, মানে 32টা কোর্স করছি। তো এখন যদি তোমরা আমার জিজ্ঞেস করো, আমি কয়টা 3টে 4টে কোর্সের নাম বলতে পারবো, যেটা আমার এখন মনে আছে, আমার ওইটা আমার ভালো লাগছে, তাই না? তো তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি এরকম প্রাণবন্ত করে তুলতে চাই যে একদম ডে টু ডে লাইফ থেকে বাংলাদেশ স্টাডিজটা পড়া, বোঝা, শেখা এবং চিন্তা উস্কে দেয়া। শোনো, ভার্সিটি লাইফের ভার্সিটি টিচারদের যেটা উচিত সেইটাই শুধু বাংলাদেশে হয় না, আর সবটা হয় কিরকম। বিশ্ববিদ্যালয় দুনিয়া সব শেখানোর জায়গা না, বিশ্ববিদ্যালয় হলো চিন্তা করতে শেখায়, মানে চিন্তার কাঠামো তৈরি করে দিবে। এরপরে 50টা স্টুডেন্ট 50 ভাবে চিন্তা করে নতুন 50টা ন্যারেটিভ তৈরি করবে। এই হলো বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। আর বাংলাদেশে শুধু এই চিন্তা করতেই শেখানো হয় না, বাকি সব করা হয়। ধরো আমি আমার ঢাকা ইউনিভার্সিটি নিয়ে সবচেয়ে বড় ক্রিটিকটা করি, যে সময় আমার ভার্সিটিতে আরো বেশি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কি কোনো বিশ্ববিদ্যালয়? এটা তো একটা বড় কোচিং প্রতিষ্ঠান। মানে ধরো তোমাদের সাথে বড় ভাই বোন যদি ঢাকা ইউনিভার্সিটিতে থাকে, তাহলে প্রতি বছর দেখবা তারা গর্ব করে কি, আমার বন্ধু বান্ধব, যে এই বছর বিসিএস এর ফরেন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে বা অ্যাডমিন ক্যাডারে এতজন ঢাকা ইউনিভার্সিটি, বা পুরো এততম বিসিএস এর 43তম বিসিএস এর অর্ধেকেরও বেশি ক্যাডার হলো ঢাকা ইউনিভার্সিটি, বা প্রশাসন ক্যাডারের 80% হলো ঢাকা ইউনিভার্সিটি। এটা নিয়ে খুব গর্ব করে না সবাই, খুব গর্ব। এই গল্পটাই হলো একটা ছোট লোকি গল্প। আরো ভালো করে বুঝতে, এটা একটা খয়রাইত্য অভ্যাস। তোমার বরিশালে কেউ থাকলে বুঝবা খয়রাইত্য মানে কি, ছোট লোকি মানে হলো পাবলিক ইউনিভার্সিটির কাজ কি বিসিএস ক্যাডার তৈরি করা? পাবলিক ইউনিভার্সিটির কাজ হলো যেই বিশ্ববিদ্যালয়ের গল্প হওয়ার কথা, গত বছর ইন্টারন্যাশনাল জার্নালে আমাদের ইউনিভার্সিটি থেকে এতগুলো আর্টিকেল ছাপা হয়েছে, এতগুলো A1 র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আমাদের ভাইয়েরা কেউ মাস্টার্সের ফান্ডিং পাইছে বা পিএইচডি ফান্ডিং পাইছে। আমাদের টিচাররা এত এত বড় ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করছে। অথবা আরো বড় করে বললে যে গত বছর এই ইনোভেশনের জন্য নোবেল কমিটিতে অন্তত আমাদের দুই একজনের নাম প্রস্তাবনায় গেছে। আমাদের এক্সিবিশন আমরা ইন্ডিয়াকে বিট করছি, পাকিস্তানকে বিট করছি। এইটা যে গল্প হওয়ার কথা, যে জন্য ইউনিভার্সিটি তৈরি হয়, সে এসে গল্প করে আমরা বিসিএস ক্যাডারে ফার্স্ট হয়েছি। আর একটা বিসিএস ক্যাডারে যদি বানানো, তাহলে তো ঢাকা ইউনিভার্সিটি কেন, ঢাকা কলেজ ইজ গুড, সো ইম্পর্টেন্ট, মানে এটা যদি ইটস ক্লিয়ার। একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের পড়াইতে রাস্তায় 12 থেকে 15 লাখ টাকা তার পিছনে খরচ, মানে খরচ যেটা সে তো দেয় না, সে তো দেয় 5 বছরে 20,000 টাকা বা 30,000 টাকা। বাকি টাকা তার কি দেয়? রাষ্ট্র দেয়। সরকার দেয় বলবো না, রাষ্ট্র দেয়। সরকার বলা আর রাষ্ট্র বলার মধ্যে পার্থক্য আছে। সরকার দেয় বলার কারণে হাসিনা এতদিন বলতে পারছে কে টাকা দেয়, আমি দিয়েছি, এই বেটা তুই টাকা পাবো। মানে হাসিনা কি বাপের টাকা দেয়? এটা বলো, টাকা দেয় কে? রাষ্ট্র। রাষ্ট্র মানে তুমি, তুমি সরকার না, তুমি রাষ্ট্র, আমি রাষ্ট্র। এই যে আগের ক্লাসে বাজেট পলিসি পড়াচ্ছিলাম, এই যে আমরা সবাই বারবার বলি না ভাই আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝি না, এই হলো একটা ফাউল কথা। তুমি আমি এখানে এমন কেউ নাই যে আমরা রাজনীতির বাইরে আছি। তুমি যখনই রাষ্ট্রের মধ্যে, তুমি তো যেমনি হোক, তুমি একটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে জন্মগ্রহণ করছো না, যেদিন থেকে তুমি এই কাঠামোর মধ্যে জন্মগ্রহণ করছো সেদিন তুমি এই রাজনীতির অংশ এবং তুমি নাগরিক। এখন তুমি রাজনীতিতে মনোযোগী না হওয়ার কারণে কি হয়েছে দেখো, বলো। একটা রাষ্ট্রের যে আমাদের প্রতি বছর বাজেট হয় হাজার হাজার কোটি টাকা, এই টাকাগুলো কোথা থেকে আসে? মানে তোমার পকেট থেকে, আমার পকেট থেকে। আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, ওর জন্য ওর ফ্যামিলি ডায়াপার কেনে, খাবার কেনে, এটার মধ্যে যে ইনবিল্ট ট্যাক্স আছে, এই থেকে শুরু করে মৃত্যুর কফিন কেনা পর্যন্ত সে সারাদিন ট্যাক্স দেয় না। এবং আমরা কত লেয়ারে ট্যাক্স দেই বলতে পারো? আমাদের অনেক শিক্ষিত স্টুডেন্টে জিজ্ঞেস করে তুমি ট্যাক্স দাও, বলে না স্যার আমি তো ট্যাক্স দিই না। ট্যাক্স মানে সে মনে করে ব্যবসায়ীরা যেরকম ট্যাক্স দিয়ে ট্যাক্স রিটার্ন দেয় সেটা। একটা কলম কিনলে তুমি তার মধ্যে 1 টাকা ভ্যাট দাও, এটা ইনবিল্ট। এরপরে আরো দাও যদি সেটা তুমি সুপার শপ থেকে কিনো, 10 টাকার জিনিসটা সুপার শপ থেকে কিনলে 1 টাকা তুমি ভ্যাট দাও না, 1% মিনিমাম। তাহলে তুমি দুইবার দিলে। একটা ইন্ডাস্ট্রি যখন পণ্যটা তৈরি করে তখনই কিন্তু সেই ট্যাক্স ধরে এটার দাম ধরছে, নাম্বার 1, এটা তোমার মধ্যে গেছে। আবার তুমি অন্য জায়গা থেকে কিনলে দেন তুমি আবার দিতেছো। তাহলে এইরকম টাকা দিয়ে এই রাষ্ট্র তার টোটাল মেকানিজম চালায়। কিন্তু এবার বলো তো, একটা একটা দেখি তোমাদের এই ব্যাপারে আলাপ আছে কিনা। বাংলাদেশে মাথা পিছু
চিকিৎসক কয়জন সরকারি? মানে আরো সহজে বলি, কতজন মানুষের জন্য একজন ডাক্তার আছে রাষ্ট্রীয়ভাবে, বলো তো, চিন্তা করে বলো তো, যে কতজন মানুষের জন্য একজন ডাক্তার? এই তুমি আমি আমরা এতজন ধরি, যে আমরা এখানে কতজন, 30 জন। তো কতজন মানুষের জন্য একজন সরকারি রাষ্ট্রীয় ডাক্তার আছে, মানে রাষ্ট্রের মেকানিজমের মধ্যে? হিসাব করবা, সারা বাংলাদেশের সরকারি ডাক্তার কত আর টোটাল জনগণ ভাগ দাও। এটা হলো অ্যাবাউট 2000 মানুষ। 2000 মানুষের জন্য একজন ডাক্তার। সরকারি বলতে একদম ঢাকা মেডিকেল থেকে শুরু করে তোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওকে, এবার তুমি যখন ঢাকা মেডিকেলে যাও বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাও, গিয়ে দেখো তুমি রোগ বলার আগে তোমার ডাক্তার একটা প্রেসক্রিপশন ধরাই দিচ্ছে। এবার তুমি বাইরে এসে বকাঝকা করো, গালিগালি করো, আর তুমি ছাত্রলীগের নেতা হইলে আবার গিয়ে ডাক্তার ধরে আনো। তুমি এই যে মানে যার জোর নাই তার সাথে জোর দেখানো। পুরো মেডিকেলে রোগী আছে 500, ডাক্তার আছে 10 জন বা 15 জন, ভাগে পড়ে কতজন? তোমার ভাগে কত সেকেন্ড পড়ে, কয় মিনিট পড়ে? তুমি কেন ডাক্তারকে গাইলে পাবেন? তুমি তো ডাক্তারকে গাইলে অনেক পড়ে। তুমি তোমার রাষ্ট্রকে জিজ্ঞেস করছো যে আমি পুরো বছরে এত লক্ষ টাকা বা এত হাজার টাকা ভ্যাট দেই বা ট্যাক্স দেই, তুমি আমার মতো 2000 মানুষের জন্য কেন একজন ডাক্তার রাখছো? এই জিজ্ঞাসা তো তুমি তোমার রাষ্ট্রকে করবা সে যখন বাজেট প্রণয়ন করে, তখন যে টাকা দেই সব আমি, তাহলে তুমি ডাক্তার, এই ডাক্তার দেখাচ্ছ কাকে? আমার স্বাস্থ্য খাতের বরাদ্দ কই? আমরা 500 মানুষ পিজিতে সকালে লাইভ দিয়ে ডাক্তার দেখাই একজন, আর তোমাদের সর্দি কাশি হলো তোমরা সিঙ্গাপুর চলে যাও, এই টাকা তো তোমার পকেটের টাকা। এখন তুমি জানো না যে এই টাকাটা তোমার পকেটের, এই জন্য তুমি প্রশ্ন করতে পারো না। তুমি মনে করো সরকার দেয়, সরকারে কি বাপের তালুকদারি আছে? রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকা মানে তোমার টাকা, আমার টাকা, আমাদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা। এখন তুমি তো জানোই না এই টাকা তোমার। শোনো, ধরো আমাদের অনেকে গ্রামে জমি জমা আছে না, তো ধরো আমাদের বাবা যখন মারা যায়, বাবা থাকা পর্যন্ত আমরা সেই জমি জমার দেখাশোনা কিন্তু নিজেরা করি না, বাবা ওনারাই দেখেন। উনি যখন চলে গেছে, মারা গেছে, 10 বছরও ধরো তুমি যদি সেই জমিতে 2-1 বার তো যাই না, তারপরে দেখতা যে এই জমিটা আমাদের, দলিলটা কোথায় আছে তাও যদি তুমি জানতে, একদিন ক্লেম করতে পারতা। তুমি জানোই না এই জমিটা তোমার, তুমি সেখানে একদিন গিয়ে দাঁড়াবা কেন? বাংলাদেশের মানুষ জানেই না সেই রাষ্ট্রের মালিক। এই রাষ্ট্রের সকল টাকা তার দেয়া, তাদের দেয়া। একটা ছোট পরিবার, একটা রিক্সাওয়ালার পরিবার ধরো না, বছরে একটা রিক্সাওয়ালার পরিবারে যদি 4 জন লোক থাকে, সে রাষ্ট্রকে কত টাকা ট্যাক্স দেয় হিসাব করো তো। 4 জন মানুষ যত কিছু কিনে, প্রত্যেকটা জিনিসের উপরে তার ট্যাক্স, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে ফোনে আমরা 100 টাকা ভরি, 100 টাকা ভরার সাথে সাথে ব্লুতে কত টাকা পাই আমরা জানো? এখানে দেখায় 125 টাকার সাথে সাথে রাষ্ট্রের বিভিন্ন ট্যাক্সে চলে যায়, আমি ভ্যালু পাই 75 টাকা। এরকম একটা জায়গা নাই যেখানে আমরা রিপিটেডলি ভ্যাট আর ট্যাক্স দেই না, এবং রাষ্ট্রের আয়ের প্রধান উৎসই হলো ট্যাক্স। ট্যাক্সটা কে দেয়? তুমি দেয়। তাহলে তুমি যদি জানতা, এবার দেখো টাকাটা তোমার, তাহলে না তুমি জিজ্ঞেস করতা যে টাকা কামাই করি আমি, খরচ করো তুমি, তাহলে আমার তুমি জিজ্ঞেস করো না কেন? এর মানে বাজেট পরিস্থিতিতে তোমার ভূমিকা কোথায়? তুমি তো জানোই না ভাই টাকা তোমার। তাহলে আগে আমার বুঝতে হবে যে এই রাষ্ট্রের মালিক আমি কিভাবে। এই বুঝতে পারাটার নামই হলো বাংলাদেশ স্টাডিজ, এই বুঝতে পারাটার নামই হলো পলিটিক্স। পলিটিক্স মানে মোটর বাইক নিয়ে উড়ে যাওয়া না, ভাই ভাই করে চাইতে চাইতে জিব্বা পাতলা করে ফেলা না। পলিটিক্স মানে হলো, তোমরা জানো কিনা, অক্সফোর্ডে পলিটিক্যাল স্টাডিজ নামে একটা আন্ডারগ্রেড প্রোগ্রাম আছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। অবাক করার মতো, এখানে ভর্তি হওয়া খুব টাফ, খুব কম স্টুডেন্ট নেই। ওরা পুরো এই আন্ডারগ্রেড প্রোগ্রামটা 4 বছরে 3টে জিনিস পড়ায়। একে পড়ায় পলিটিক্যাল সায়েন্স, 2 নম্বরে পড়ায় ইকোনমিক্স, 3 নম্বরে পড়ায় ডেভেলপমেন্ট স্টাডিজ। পলিটিক্যাল সায়েন্স হলো একদম পুরো রাষ্ট্র কাঠামো কিভাবে চলে, কিভাবে তৈরি হবে, সংবিধান, নীতি, আইন। ওকে। ইকোনমিক্স হলো অর্থনীতির বেসিক জিনিস না বুঝলে জীবনে তুমি পলিটিক্স বুঝবা না। কারণ ধরো রাষ্ট্র মানে তো টিকে থাকে অর্থের উপর, সুতরাং এই অর্থ কোত্থেকে আসে, কিভাবে ব্যয় হয়, এই টোটাল পলিসিটাই তো ইকোনমিক্সের বেসিক জিনিস। এই পলিটিক্স আর ইকোনমিক্স কে মিলিয়ে তুমি কিভাবে ডেভেলপমেন্টে যাবে, এটার নাম হলো ডেভেলপমেন্ট স্টাডিজ। এই 3টে জিনিস ওখানে পড়ানো হয় কাদেরকে জানো? যারা ভবিষ্যতে ইংল্যান্ডের এমপি হবে,
যে এখনই যেই ছেলে টার্গেট নিছে, যেই মেয়ে টার্গেট নিছে, আমি পলিটিক্স করব, আমি এমপি হব, এবং এখানে বহু যুদ্ধ করে পড়তে হয় ফাইট দিয়ে। এবার ভাবো এই ছেলে মেয়েগুলো এই পড়াশোনা করে যখন ইংল্যান্ডের পার্লামেন্টে যাবে, এমপি হবে, বুঝছো তার স্কিল। ইংল্যান্ডের পার্লামেন্টে যদি প্রথম 3 সারির দুর্দান্ত পার্লামেন্টেরিয়ানরাও মরে যায়, তবু পার্লামেন্টের কিচ্ছু হবে না, কারণ তাদের জুনিয়ররাও আছে স্টেট। আর বাংলাদেশে এবার আসলে 300 এমপি আছে। পৃথিবীর প্রত্যেকটা পার্লামেন্টের সব থেকে শ্রেষ্ঠ অধিবেশন কোনটা জানো? তার বাজেট অধিবেশন। বাংলাদেশের বাজেট অধিবেশনে মমতাজ গান গায়। এখানে তোমাদের এখানে পটুয়াখালীর কেউ আছে? পটুয়াখালীর এক ভদ্রমহিলা এমপি, এটা তোমরা দেখবে, মানে আমি নিজে নিয়ে লিটারালি সে বানান কইরে 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 পড়তেছে। আরো আফসোসের কথা বলি, তোমরা কি জানো কিনা, পুরো দক্ষিণ এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট হলো বাংলাদেশের পার্লামেন্ট। পুরো দক্ষিণ এশিয়ার সব থেকে ব্যয়বহুল সংসদ ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো দেশের থেকে বাংলাদেশের পার্লামেন্টের প্রতি মিনিটে তাদের থেকে 8 থেকে 10 গুণ খরচ বেশি। আর্কিটেকচার দেখলে বুঝো না তার আর্কিটেকচার কি? সেই পার্লামেন্টে বসে মমতাজ গান গায়, আরেকজনে জারি গায়, শেখ হাসিনা নিয়ে গান গায়। বাজেট অধিবেশন, বাজেট বানান করে করে বুট গেট। এখন তুমি আমি খুব মজা পাইলাম না যে বাংলাদেশের এমপি এইটা, এই এমপি গুলোর কি, অথবা এই মন্ত্রী যাদেরকে আমরা পলিটিশিয়ান বলি, আল্লাহ স্পেশাল ডিজাইন করে আসমান থেকে তোমার আমার উপর নাজিল করছে নাকি এরা কেউ তোমার আমার বাপ চাচা খালা? এরা না। তাইলে যেমন জেনারেশন, যেমন জাতি, আল্লাহ তার মধ্যে থেকে তেমন নেতৃত্ব তৈরি করে দেন। স্যার ওদেরকে তো আর আমরা বানাই না না, তুমি যাদেরকে বানাইছো এদের তো ভোট দাও না, রাইট? এদের তো ভোট দাও না। 15 বছর আগে আমাদের যাদেরকে ভোট দিয়ে আমরা বানাইছি, তারা মানুষের বকা দেয়া, মানুষের দিকে আঙুল তোলার দুনিয়ার সব থেকে আনন্দদায়ক কাজ। এবার আসো, পলিটিশিয়ানরা খারাপ, চুরি করে, চামারি করে, একটা জায়গা ধরো, দেখি তোমাদের কারো একটা এক্সপেরিয়েন্স আছে কি। বাংলাদেশের সব থেকে ছোট নির্বাচন হলো ইউনিয়ন পরিষদের মেম্বার, রাইট? দেখি তো কারো এক্সপেরিয়েন্স আছে কিনা একটা অনুমান করতে। একজন ইউনিয়ন পরিষদের মেম্বার হইতে মোটামুটি তার কত লাখ টাকা খরচ করা লাগে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে? 15 লাখ টাকা লাগে চক্ষু বন্ধ করে, মিনিমাম 10 লাখ, অনেক জায়গায় 20 লাখ খরচ করে। এটা হলো ইউনিয়ন পরিষদের মেম্বার যার কোনো খাওয়া নাই। এবার বললে বলো, দুইটা জিনিস দেখো, ইউনিয়ন পরিষদের মেম্বার প্রতি মাসে ভাতা পায় কয় টাকা জানো? 7 থেকে 9 হাজার টাকা। এর মানে 5 বছরে সে ভাতা পাবে 5 লাখের মতো। সেই ইলেকশনে খরচ করছে 15 লাখ, তাহলে তার বাকি আছে কত? 10 লাখ। তাহলে এই 10 লাখ তোমার যদি সে ইট না খায়, সিমেন্ট না খায়, রড না খায়, এই 10 লাখ সে পাবে কি? তার তো চোর তুমি বানাইছো, কারণ তুমি ভোটের আগে রাত্রে 500 টাকা বাংলাদেশের মানুষ ভোট বেচে। এবং আরো অদ্ভুত দেখো, মানুষ কি পরিমাণ অনেস্ট মানুষ বাংলাদেশে। ভোটের জন্য টাকা নেই আগের রাতে, এখন টাকা তো 3 জনের কাছ থেকেই নেই, কারে ভোট দিবে কেউ জানে না। এই জন্য কালচার হলো কত বড় হারামি কোরআন শরীফের উপর রেখে টাকা নেই। মানে বিভিন্ন ওই যে যেগুলো আছে না, ওরা টাকা যখন রাত্রি 2টে দিতে যায় বিভিন্ন ঘরে ঘরে, তখন সাথে কোরআন শরীফ, ঠিক আছে এই কোরআন শরীফের টাকা রাখলাম, এই যে দিয়ে নাও। এর মানে করবে হারাম কাম, সেটা সাক্ষীকে কোরআন শরীফ। তাই এবার তুমি বলো, বাংলাদেশের মানুষ চিন্তা করলে ইলেকশনের সময় তার পরিবার 5টা ভোটে 10,000 টাকা পাইল, রাইট? এই 10,000 টাকায় সে খুশি। এরপর সে কি করে পুরো 5 বছর ধরে মেম্বারের গায়ে দেয়, কালভার্ট ভেঙে পড়ে, রাস্তা ইট নাই, সিমেন্ট দেয় নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই। তাই না? তুমি যে ওই রাত্রি 10,000 খাইলা, তাহলে সে টাকা পাবে কই? সে যদি এগুলো না খায়। এবার আসো, এই ইলেকশন করতে লোকটার খরচ হচ্ছে যদি 1 লাখ, মানে কেউ টাকা নেয় না, তাহলে তো তার এত খাওয়ার। তুমি জানো কিনা ম্যাক্সিমাম মেম্বাররা লোন করে ইলেকশন করে, এবং সেই লোনটা আবার কোন প্যাটার্নে বলি, মেম্বার হইলে 5 জন তার লোন দেয় 2 লাখ 3 লাখ কইরা। তুমি মেম্বার হওয়ার পর কালভার্ট পুরো কন্ট্রাক্টরই আমারে দিবা, ওই কালভার্ট থেকে সে উঠিয়ে নিবে। তাহলে সে উঠিয়ে নিলে তার তো সরকারি সিমেন্ট থাকবেই না, রড থাকবেই না। তাহলে তো চুরি তো তুমিই শুরু করলা ভাই, তুমি তারে চোর বলো কেন? মানে নিজে চুরি করার সময় কোনো কথা নেই, কিন্তু অন্যের গাইডেনের সময় খুব আনন্দ।
তাই এইটা বললাম শুধু একটা মেম্বার, আসো চেয়ারম্যান, তারপর পৌরসভা, তারপরে এমপি। বাংলাদেশে এমপি হইতে ন্যূনতম বাজেট কত টাকা জানো? যে সবচেয়ে গরিব তার হলো 10 কোটি টাকা বাজেট। এই 10 কোটি টাকা বাজেট সারা বছর 5 বছরে সে এর 10 লাখ পাবে যদি সে চুরি না করে। তো চুরি তো তুমি আমি তাদের দিয়ে করাইছি। এই পলিটিক্যাল কালচার না বদলাইলে তুমি আমি শুধু গাইলে দিতে পারবো কোনদিন। এবার পলিটিক্যাল স্যাররা চল, তুমি হও না কেন এমপি, তুমি হও, তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও। মানে তুমি আমি এইগুলো হই না বলেই তো এখন ধরো তোমাদের মধ্যে পলিটিক্স করে কে তোমার এলাকায়? সবচেয়ে ভালো ছেলেটা না, যে ক্লাসে ফার্স্ট ভাই তো পলিটিক্স করে, ছাত্রলীগ করে না ছাত্রদল করে। মানে যেটা নাম লিখতে 3 বার বানান ভুল যায়, ওই তো ছাত্রলীগের উপসভাপতি আপ্যায়ন সম্পাদক। হ্যাঁ, তো মজার ব্যাপার হইলো বাংলাদেশের পলিটিক্স মানে বোঝানো হয়েছে মোটরসাইকেলের বাইকের মহড়া, চুরি, ভাই ভাই করে চাটা। আর পলিটিক্স মানে হলো এইটা না। ধরো বাংলাদেশের সবচেয়ে বড় কাজটা কি দেখে, এইটা তোমরা এমপিদের মূল কাজ কি বলো তো? আসলে সংবিধান অনুযায়ী এমপিদের বলতে পারো কেউ? দেখো, এই যে সামনে ইলেকশন হবে না, আমাদের সমস্ত এমপি ক্যান্ডিডেটরা গিয়ে কি কি ওয়াদা দিবে তোমারে বলি। আমি যদি হই, এখানে ব্রিজ বানাই দিব, এখানে রাস্তা নাই রাস্তা করে দিব, কালভার্ট দিব, শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং দিব, এগুলো বলে না? তোমরা কি কেউ জানো যে সাংবিধানিকভাবে এগুলো একটাও এমপির কাজ না? এই কাজটা কার বলো তো? এমপি তো রাষ্ট্রেরই অংশ। এটা কার, কোন কাঠামোর অর্গানিক? এইটা বুঝতে হলে তোমার বাংলাদেশের স্টাডিজ করতে হবে যে কার কাজ কোনটা। এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাজ কি, মানে নির্বাহী বিভাগের কাজ কি, শাসন বিভাগের কাজ কি, আইন বিভাগের কাজ কি। ভাই এইগুলো করবে স্থানীয় সরকার, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কমিশনার। এমপি কি করবে? সে পার্লামেন্টে আইন পাস করবে, আইন রাষ্ট্রের জন্য। কিন্তু বাংলাদেশে কি সেটা হয়? বাংলাদেশে একটা কালভার্টও যায় এমপির হাত ধরে, এটা যাওয়ার কথা না। বরং এখন তোমার যদি শিক্ষিত জনগোষ্ঠী হইতো, শিক্ষিত কথা আমি বলবো না, এটা খুব বাজে, আমি বলতে চাই পলিটিক্যালি কনসাস একটা জেনারেশন হইতো, তাহলে তুমি তোমার এলাকার এমপি এর নির্বাচনের ক্যাম্পেইনের সময় ধরতাই দাঁড়ান। আপনি তো বলছেন রাস্তা করবেন, কালভার্ট করবেন, ব্রিজ করবেন, সাংবিধানিক মতে তো আপনি এগুলো একটাও করার অথরিটি রাখেন না। তোমাদের মতো আরো তরুণরা যদি বাংলাদেশের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জিজ্ঞেস করতো, তারা জিজ্ঞেস করতো বলেন তো বাংলাদেশের এমপির কাজ কি সংবিধানের কততম ধারায় আছে? স্থানীয় সরকার কাঠামো কি কি বলেন তো সংবিধানের কততম ধারায় আছে? তোমরা যদি সবাই মিলে জিজ্ঞেস করতে শুরু করতা, তাহলে পলিটিক্যাল পার্টিগুলো কেমনি ভালো হয়ে যেত। তখন দেখতো সে তো এখন দেয় সব সন্ত্রাসীকে মনোনয়ন, যার টাকা বেশি এবং পিটিয়ে আনতে পারবে। তখন যখন দেখে যে এই উত্তর দিতে পারে না, তখন এই উত্তর যে পারে সেই লোককে তারা পিক করবে। এর মানে অটোমেটিকলি তুমি সচেতন হইলে তখন ভালো প্রার্থী দিতে পলিটিক্যাল পার্টিগুলো বাধ্য। মানে হচ্ছে কিনা যে তুমি যখন যে কনসাস, তুমি জানো যে এইটা এমপির কাজ, এইটা স্থানীয় সরকারের কাজ, সে তার গ্রাউন্ডের বাইরে যদি বলে তাহলে তারা ধরে ফেলবা। তখন পার্টিগুলো কি করবে? বলবে না তাহলে এখানে এই লোক দিতে হবে, তখন তুমি ভালো প্রার্থী পাবা। এর মানে ভালো রাষ্ট্র করার জন্য ভালো সিটিজেন হওয়া জরুরি। ভালো সিটিজেন হইলে এই দেশে তুমি নাগরিক, সেই মালিকানা বুঝে নেওয়া জরুরি। আর মালিকানা বুঝতে হলে জানতে হবে, শোনো, পয়সা ছাড়া মালিকানার কোনো দাম নাই। কেমনি? তোমার ঘরে 5 ভাই, এর মধ্যে বড় 2 ভাই অনেক নৈতিক মানুষ, লোক ভালো, কিন্তু সংসারে কোনো খরচ দিতে পারে না। আর একজন লোক অত লোক সুবিধার না, কিন্তু কার অসুখ বিসুখ হলে টাকা পয়সা দেয়, ঘরে বাজার সদাই করে। ঘরের সিদ্ধান্ত গ্রহণে কার ভূমিকা বেশি? ভালো ভাই নাকি একটু কম ভালো ভাই যে টাকা দেয় কিন্তু টাকা দেয়? তখন কয় টাকা কাম বুদ্ধি দিতে হয় না, তোমার এত বুদ্ধি লাগবে না। এখন তুমি যে এই রাষ্ট্রের প্রতিদিন লক্ষ লক্ষ টাকা দাও, সেটা তো তুমি জানোই না। এইটা যদি তুমি আগে জানো যে রাষ্ট্রকে প্রতি ধাপে তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত ভাবে কত টাকা দাও, এইটা বোঝার পরে তোমার ন্যূনতম মালিকানা বোধ তৈরি হবে যে আমি তো তাহলে প্রজা না, আমি তো নাগরিক। দ্বিতীয়ত, যখনই তোমার মালিকানা তৈরি হবে তখন তুমি প্রশ্ন করতে শিখবা। যেমন দেখো, তোমার যে এই জমিটায় তোমার না বইলে একজন একটা ঘর তুলে ফেলতেছে, তুমি যদি জানো জমি তোমার, তাহলে তুমি তার কি প্রশ্ন করতে পারো এখানে তোমার অনুমতি দিচ্ছে কে? আমার জিজ্ঞেস করছো? আমার জমিটা এনে যে গরুর ঘাস খাওয়া আমার জিজ্ঞেসছো? তুমি যখন বুঝবে এই রাষ্ট্রের পুরো ফাইন্যান্স তুমি করো, তখন তুমি রাষ্ট্রকে জিজ্ঞেস করতে পারবা এইখানে যে বাজেট পলিসি করছো, পুরো টাকার 80% আমি বা আমরা, আর তুমি তার মাত্র 8% আমাদেরকে দাও, বাকি সব ভিআইপি প্রোটোকলে কেন খরচ করো? তুমি উত্তরা থেকে পূর্বাচল পর্যন্ত উড়ার সেতু করলা,
এইখানে 2 হুইলার উঠতে পারবে না, 3 হুইলার উঠতে পারবে না, অথচ পুরো টাকার বাজেট দিলাম আমরা, কিন্তু তুমি রাস্তা করে দিলে মাত্র 2% ভিআইপি লোকের জন্য। কেন? তুমি কি এই বড় প্রজেক্ট নেওয়ার আগে গণশুনানি করছো? তুমি যে পুরো ডাক্তারদের টিমকে, তুমি কেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো মেডিকেলের টেস্টের ব্যবস্থা থাকে না? একমাত্র নাপা প্যারাসিটামল লেখা ছাড়া কেন উপজেলা স্বাস্থ্য ডাক্তার আর কিছু লিখতে পারে না? এই প্রশ্নগুলো তুমি তখনই রেজ করতে পারবা যখন তুমি জানবা যে রাষ্ট্রের মালিকানায় তোমার অবস্থান কোথায়। এই বুঝটাকে বলে রাজনীতি, এই প্রশ্নটাকে বলে রাজনৈতিক প্রশ্ন, আর এই টোটাল চিন্তাটাকে বলে পলিটিক্যাল কনসাসনেস। আমার আনন্দের ব্যাপার হলো এগুলোর একাডেমিক বিভিন্ন কঠিন কঠিন ইংলিশ শব্দ না বলে আমি সবকিছুকে ব্যক্তি জীবন দিয়ে বুঝতে এবং বুঝাইতে পছন্দ করি। সুতরাং আমরা পরের ক্লাস থেকে তোমার একদম প্রথম থেকে যেটা বলবার চেষ্টা করবো, কয়েকটা জিনিস আমি তোমাকে বলি। আজকে একটা ছোট হোমওয়ার্ক দিয়ে দিব, এটা পড়ে আসবো। আমাদের প্রথম কাজ হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে, যে আগে লিখুন আমি বলতেছি, আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে বসবাস করি, রাইট? বাংলাদেশ নামক রাষ্ট্রকে তুমি ফিজিক্যালি চিনো কিনা বলো তো? ফিজিক্যালি মানে তার ম্যাপটা কোথায়? ভাই প্রত্যেকটা রাষ্ট্র শুধু না, একটা পরিবার দেখো, তোমার যে ঘরটা, তোমার যেখানে বাড়ি, এই বাড়িরও কিন্তু কিছু জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক অবস্থানগত তোমার বাড়ির কিছু লিমিটেশনস আছে, আবার কিছু অ্যাডভান্টেজও আছে, থাকে না সবার বাড়ি? তাহলে এই বড় বাড়িটা হলো তোমার রাষ্ট্র বাংলাদেশ। এই রাষ্ট্রটার এই জিওগ্রাফিক্যাল লোকেশন, তার তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, তার আরো আরো অন্যান্য প্রতিবেশী দূরে দূরে আছে, তার লিমিটেশনস গুলো কি কি, ইন দ্য মিন টাইম তার অ্যাডভান্টেজ গুলো কি কি। এই বুঝ তোমার প্রথম না থাকলে তুমি তো তোমার ঘরে ছিল না, রাষ্ট্রই ছিল না, তুমি সিদ্ধান্ত নিবা কেমনে কি করবা কার সাথে? তুমি যখন একটা বাড়ি করো তখন তোমার প্রথম কাজ হলো বাড়ির চারপাশে প্রতিবেশী সম্বন্ধে হোমওয়ার্ক করা। এই প্রতিবেশীটা একটু বেশি ঝামেলা, এ আমার বিপদে হেল্প করবে না, এটা ট্যাকেল করতে হবে। আমার বাড়ির উপরে হামলা হলো, ওই প্রতিবেশীর বাড়ির মধ্যে থেকে আমি পালাই যেতে পারবো, আমার হেল্প করবে। ওই দিক থেকে ঢোকা যাবে, এদিক থেকে ঢোকা যাবে না, এই গেট থেকে গেস্ট ঢুকান যাবে না, কারণ আমার সম্বন্ধে দুইটা খারাপ কথা বলে দিবে, সুতরাং ওই গেট থেকে ঢুকাইতে হবে। মানে এইটা তোমার বাড়ি সম্বন্ধে তোমার আইডিয়া আছে, রাইট? তাহলে তুমি তোমার রাষ্ট্রের মালিকানা হিসেবে তো তোমার রাষ্ট্রের সম্বন্ধে জানতে হবে। সুতরাং দ্য ফার্স্ট ইজ তোমার রাষ্ট্রের জিওগ্রাফিক্যাল এন্ড জিওপলিটিক্যাল লোকেশনটা জানা। বাংলাদেশের একটা ভুল অ্যাপ্রোচ আছে, বাংলাদেশের ছেলে মেয়েদেরকে বাংলাদেশের ম্যাপ পড়ানো হয় বাংলাদেশের মধ্য থেকে, এটা ভুল। বাংলাদেশকে পড়তে হবে ইন্ডিয়া থেকে। আবার বলি, বাংলাদেশকে পড়তে হবে ইন্ডিয়া থেকে, কারণ বাংলাদেশের তিন পাশে ইন্ডিয়া, এক পাশে বঙ্গোপসাগর। ইন্ডিয়ান ম্যাপ না বুঝলে তুমি কোনোদিন বাংলাদেশ না বুঝবে না। তোমার পাশে ইন্ডিয়ার কোন কোন প্রভিন্স, কোন কোন রাজ্য আছে, কোন রাজ্যের কি সুবিধা অসুবিধা, এইটা সহ না পড়লে তুমি কোনোদিন বুঝবা না। সুতরাং তোমার প্রথম হোমওয়ার্ক হবে, আজকে তোমরা সবাই কি গুগল করবা, গুগল থেকে ম্যাপ না পাবা, যে অনেকগুলো ম্যাপ দেখবা, এখান থেকে যেটা যেটা পছন্দ হয় সেটা তুমি স্ক্রিনশট নিবা বা নামাই ফেলবা। বলি দেখবা যে বাংলাদেশ ম্যাপ উইথ, লেখো বাংলাদেশ ম্যাপ উইথ 7 সিস্টার্স। ওই যে ইন্ডিয়ার 7 সিস্টার্স আছে না, এটা লেখো। সিস্টার নাকি সিস্টার, বোন। বাংলাদেশ ম্যাপ উইথ 7 সিস্টার্স। এরপরে লেখো এই 7 সিস্টার্স থেকে অবজেক্টে আরো একটা লেখো যে বাংলাদেশ ম্যাপ উইথ ইন্ডিয়া। শোনো টেবিলটাকে বলি, তুমি কোন ম্যাপগুলো দেখবা, অনেকগুলো ম্যাপ আছে, একটু তোমাকে বলি। ধরো আমি রাফলি দেখাই, হ্যাঁ রাফলি, এখন তো ভালো হবে না। ধরো এখান থেকে শুরু করলে এদিক এদিক এই এই নেমে বাংলাদেশের জায়গাটা ধরো রাফলি, এই তো বঙ্গোপসাগর, রাইট? এই তিন পাশটাই তো ভারত। তোমার যেটা জানতে হবে এখানে ভারতের কোন অঙ্গরাজ্য কোনটা, এইটা প্রথম বুঝলে হবে না। তাহলে দেখো আমি তোমাকে যদি রাফলি বলি, এই পুরো পাশটা হলো পশ্চিমবঙ্গ, এই যেখান থেকে শুরু করে এখান থেকে এখানে পর্যন্ত পশ্চিমবঙ্গ বুঝছো। এরপরে এখানে পশ্চিমবঙ্গ আছে, এইখানে তুমি পাবে কিছুটা মেঘালয়, এই পাশটা কুমিল্লার, এখানে এখানে পাবা ত্রিপুরা,
এখানটা রাঙামাটির পাশে, এখানে মিজোরাম। আর এইখানটা আছে, এই জায়গাটা হলো আসাম। দেখি মেঘালয়টা আর একটু পড়ে যাবে, এখানটায় অল্প মেঘালয়ের সাথে। এখানটা আসাম, সিলেটের পাশে। মানে আমি রাফলি তোমার জাস্ট বুঝাচ্ছি যে এটা তোমার লাগবে কেন। খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাটা পড়বো এইখানটা, এটা এইখান খুব চিকন। এবার তোমার এখান থেকে যদি অল্প একটু জিনিস দেখাই দেই, এই নেপাল, এই ভুটান, মাঝখান থেকে একটুখানি এসে মিলছে চীন, জাস্ট বোঝানোর জন্য বলি। নেপাল, ভুটান, চীন, রাইট? খেয়াল করো, এখানে বাংলাদেশের শেষ, এখানে নেপাল, এখানে ভুটান, এবার তো পুরোটা ভারত। আর মাঝখান থেকে অল্প এসে চীন মিলছে। আর চীনের তো এই পাশে আবার ইন্ডিয়ার সাথে বিরাট বর্ডার আছে, মানে এখানটাও আছে, জানো কিনা? নেপাল এবং ভুটানের মাঝখানে অল্প জায়গাটাও চীন, ওই যে চীনের ডোকলাম, ওইখান থেকে অল্প আছে। এখন তুমি খেয়াল করো, এই যে ইন্ডিয়ার এই পাশে কয়টা অঙ্গরাজ্য আছে বাংলাদেশের এই পাশটায়? 7টা। যেটা যেটা করা বলে যে দক্ষিণ পূর্ব ভারতের এই 7টা অঙ্গরাজ্যকে ওরা একসাথে বলে 7 সিস্টার্স। তাহলে এই 4টার তো নামই বললাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, তারপরে এখানে আছে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, এই 3টে পাশে। বাট এই 3টে আমরা লিখলাম না, এই 3টার সাথে কি নেই? বাংলাদেশের সাথে সীমান্ত নাই। খেয়াল করো, এই হলো ধরো কলকাতা, এই হলো ত্রিপুরা। খেয়াল করো, ইন্ডিয়ার এই কলকাতা থেকে, কলকাতা তো তাদের বন্দর আছে, জানো কিনা? এই কলকাতা থেকে ত্রিপুরায় ভারতের ওই অংশে একটা জিনিস পাঠাবে, তার এখন যেতে হয় সে যদি এইখান থেকে ঢুকে এইখানে আসতে পারে, তাহলে মিনিমাম 3/2 পথ কমে যায়, মানে বাংলাদেশের মধ্য থেকে যদি যেতে পারে। মানে বুঝো ব্যাপারটা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য থেকে ঢুকে ইন্ডিয়াটা আবার ত্রিপুরায় এখান থেকে যদি আসে, তাহলে পুরো 3/2 পথ কি কমে যায়। এরকম ব্যবস্থা কি দুনিয়া আছে? আছে। 2টা টার্ম আছে, একটা হলো ট্রানজিট। কি বলে? ট্রানজিট। এখন তোমরা জানো কিনা গত 10 বছরে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে ট্রানজিট নিয়ে অনেক আলাপ গেছে, বাংলাদেশ ইন্ডিয়াকে ট্রানজিট দিছে। কপালটা ভালো, বাংলাদেশে এমন একটা সময় এই আন্দোলনটা হয়েছে, এটা যদি আর একটা বছর পরে হইতো তাহলে বাংলাদেশ গেছিল একদম চূড়ান্ত ভাবে। কত কত বড় অসভ্য হইলে দেখো, যখন এই জুলাই বিপ্লব চলে, তার মধ্যেও সে মোংলার নিয়ন্ত্রণ ইন্ডিয়ার কাছে দিয়ে দিছিল, মোংলা পোর্টে, জানো কিনা? তো আওয়ামী লীগ সরকার সম্ভবত 2013 বা 14-তে ইন্ডিয়াকে প্রথম ট্রানজিট দেয় বাংলাদেশে। এই কথা তোমাকে এই জন্য বলতেছি, তখন এই ট্রানজিটের পক্ষে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সিপিডি, অন্যান্যরা অনেক সুপারিশ করছে। কি কি? যে পৃথিবীর অনেক দেশ আছে, এই ট্রানজিটটা তো যে যাবে, এই জন্য তোমার একটা ফি দিবে, এই ট্রানজিটের টাকায় অনেক বেশি টাকা পাওয়া যায়। এবং তখন ভাবা হচ্ছে যে আমরা যে ট্রানজিটটা পাবো ইন্ডিয়া থেকে, ট্রানজিটের ফি, তাতে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এবং পৃথিবীর বহু দেশেই কালচার আছে, এক দেশ থেকে আরেক দেশে কি দেয়, এরকম যাওয়ার জন্য ট্রানজিট দেয়। তো বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়া হয়েছিল। এইটা দেওয়া হয় না, বাট এই যে আখাউড়া বন্দর থেকে আর বিভিন্ন জলদিকে আছে, জানো যে এই ট্রানজিটগুলো দেওয়া হয়েছে, নৌ ট্রানজিট, এই ট্রানজিট। মজার ব্যাপার হলো, মজার আফসোস, এই হলো বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্স এবং অন্যান্য মানুষদের এক ধরনের হিপোক্রেসি। ইন্ডিয়া মূলত বাংলাদেশ, আওয়ামী লীগ মূলত ইন্ডিয়াকে ট্রানজিট দেয় না। কি দিছে জানো? পলিটিক্যাল সায়েন্স এটাকে বলে করিডোর। ট্রানজিট আর করিডোর কোনোদিন এক জিনিস না, দুইটা আকাশ পাতাল তফাৎ আছে। পৃথিবীর বহু দেশ ট্রানজিট দিয়ে হাজার হাজার কোটি টাকা কামায় অন্য দেশের, কিন্তু করিডোর দেয় না। তাই এবার করিডোর আর ট্রানজিটের পার্থক্য কি আসলে বুঝে? দেখো, নেপালটাকে এবার একটু বড় করে রাখি, রাইট? এই ধরো নেপাল, আর এই ধরো ভুটান। খেয়াল করো, এই নেপাল, এই বাংলাদেশ, মাঝখানে মাঝখানে কি? এই জায়গাটা কিন্তু ইন্ডিয়া। এটা ইন্ডিয়ান না? ইন্ডিয়া।
নেপাল যদি বাংলাদেশে আসতে চায় মাঝখানে কোন দেশ? ইন্ডিয়া। নেপাল আর বাংলাদেশ বহুদিন ধরে এগ্রিমেন্ট হয়ে আছে, তারা বিদ্যুৎ এবং বিভিন্ন জিনিস দুই দেশ আদান প্রদান করবে। নেপালের একটা ক্রাইসিস হলো নেপাল এবং ভুটানের কোনো সমুদ্র বন্দর নাই, বাংলাদেশের সমুদ্র বন্দর আছে। এর মানে সে যদি এই ইন্ডিয়ার মধ্য থেকে বাংলাদেশে আসতে পারে তাহলে তার জন্য অনেক পণ্য পরিবহনের খরচ কমে যায়। বাংলাদেশের লাভ হইলো বাংলাদেশ এটার ফিটা পাবে আর নেপালেরও খরচ কমবে, উইন উইন। বহুদিন ধরে নেপাল ইন্ডিয়ার কাছে এটার আবেদন করে রাখছে, বাংলাদেশ আবেদন করে রাখছে, কিন্তু ইন্ডিয়া এটাকে পারমিট করে নাই। খেয়াল করো ট্রানজিট আর করিডোরের প্রথম পার্থক্যটা বোঝো ভাইয়া। প্রথম কোন দেশ দ্বিতীয় দেশ ব্যবহার করে যদি তৃতীয় কোন দেশে পৌঁছায়, আই রিপিট, প্রথম কোন দেশ দ্বিতীয় কোন দেশ ব্যবহার করে তৃতীয় অন্য কোন দেশে পৌঁছায়, দ্যাট ইজ কল্ড ট্রানজিট। যেমন নেপাল ইন্ডিয়া ব্যবহার করে বাংলাদেশে আসবে, ট্রানজিট। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্য থেকে ভুটানে যাবে, ট্রানজিট। কিন্তু প্রথম কোন দেশ দ্বিতীয় দেশ ব্যবহার করে আবার যদি তার দেশে প্রবেশ করে এটাকে কোনোদিন ট্রানজিট বলে না, এটাকে বলে করিডোর। খেয়াল করো, পশ্চিমবঙ্গ মানে ইন্ডিয়া, বাংলাদেশ দ্বিতীয় দেশে এসে আবার ত্রিপুরায় ঢুকতেছে, মানে কোথায় ঢুকতেছে? ইন্ডিয়ায়। ইন্ডিয়া বাংলাদেশে ঢুকে আবার ইন্ডিয়ায় ঢুকতেছে, এখানে কান্ট্রি হলো দুইটা, এটা কোনোদিন ট্রানজিট না, এটাকে বলে করিডোর। পৃথিবীর কোন ক্ষুদ্র রাষ্ট্র বৃহত্তর বড় রাষ্ট্রকে এরকম ট্রানজিট দিয়ে কত 100 করিডোর দিছে রেকর্ড নাই, কারণ তার নিরাপত্তা। কিরকম? ধরো নেপাল এবং বাংলাদেশ মাঝখানে ট্রানজিটের রাষ্ট্র কোনটা? ইন্ডিয়া। উভয়ের চেয়ে বেশি পাওয়ারফুল কিনা? বেশি পাওয়ারফুল। নেপাল বা বাংলাদেশ আর কি ক্ষমতা আছে এখান থেকে পার হওয়ার সময় ভারতের সীমানার মধ্যে বসে থাকা যে যাবো না? ক্ষমতা নাই, ইন্টারন্যাশনালি এটা হয় না। এইটা হলো ট্রানজিট, যেটা নেপাল বাংলাদেশ বহুদিন ধরে ইন্ডিয়ার কাছে চাইছে, আজ পর্যন্ত দেয় না, সে বলে তার সিকিউরিটি ইস্যু আছে। ভুটানের সাথে দেয় না, তার সিকিউরিটি ইস্যু আছে। অথচ বাংলাদেশ থেকে সে করিডোর চায়, ট্রানজিটও না, যে এখান থেকে ঢুকে বাংলাদেশ হয়ে সে আবার ইন্ডিয়ায় ঢুকে যাবে। প্রশ্ন হইল ত্রিপুরায় দাঙ্গা লাগছে, দ্রুত আর্মি মুভ করে দেবে ইন্ডিয়া থেকে, বাংলাদেশের এখান থেকে যাবে, এই মাঝখানে এসে ইন্ডিয়ান আর্মি আর মুভ করবে না, তখন বাংলাদেশের কোন শক্তি আছে সেই ইন্ডিয়ান আর্মিকে সরানো? আছে? পৃথিবীর কোন ছোট দেশ বৃহত্তর বড় পাওয়ারফুল রাষ্ট্রকে করিডোর দেওয়ার নজির নেই, যেটা দেশ বাঁচা চুক্তি করে আসিলাম ইন্ডিয়ার দিচ্ছে। এবং সব থেকে মিথ্যা বলা হচ্ছে সাংবাদিকগুলো বাংলাদেশের, বলে ট্রানজিট। এটাকে ট্রানজিট বলে না, এটা হলো করিডোর। এবং তোমাদেরকে একটা বাজে মানে খুবই তোমার লজ্জাই লাগবে, তো এইটাকে যখন অ্যাডভোকেসি করা হলো ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়ান যে সেটআপটা এখানে আছে, না ট্রানজিট দেওয়া উচিত দিয়ে দিল, তখন বললো যে আমরা যে পরিমাণ ফি পাবো ট্রানজিটের, আমরা সেই ফিতে সিঙ্গাপুর হয়ে যাবো। ভেরি গুড। 5 বছর পর তখনকার বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে আমরা গত 5 বছরে ইন্ডিয়ার কাছ থেকে ট্রানজিট বাবদ ফিস পেয়েছি কত? কোট আনকোট সে বলছে আমরা এত ছোট লোক না, প্রতিবেশী বন্ধু দেশকে ট্রানজিট নিয়ে তার থেকে টাকা দিতে। প্রথম কথা হলো এইবার প্রতিবেশী না হলে তার ট্রানজিট দেখে আপনি বলে প্রতিবেশী দেশকে ট্রানজিট দিয়ে, তাহলে প্রতিবেশী ছাড়া কত ট্রানজিট দেওয়া যায়? নাম্বার 2, ও কি বড় লোকের বললো। আমি তোমাদেরকে বলি, আমি এরকম গল্প ছলে তোমাদেরকে প্রচুর কথা বলে যাব, কিন্তু আমার একটা অভ্যাস, আমার পরিবারের মধ্যে গল্প বললেও আমি কোনো আনডকুমেন্টেড গল্প রেফারেন্স হিসেবে বলি না। সুতরাং আমি ক্লাসে এমন কোনো কথা বলবো না যার ডকুমেন্টেশন নাই, এটা আমার চরিত্র। আমি এই ক্লাসে কথা বলতে গেলে যদি প্রত্যেকটা আগে পরে রেফারেন্স দিতে থাকি তাহলে ক্লাসের বক্তব্য থেকে ন্যারেটিভের থেকে রেফারেন্স প্রদান হয়ে উঠবে। ইটস আ প্রবলেমেটিক ইস্যু। তখন ব্যাপারটা সলিমুল্লাহ খান স্যারের মতো হয়ে যায়। এটা সলিমুল্লাহ খান স্যারের স্টাইল, তার জন্য ঠিক আছে, জাকির নায়কের জন্য ঠিক আছে, কারণ তাদের রেফারেন্সিংই মানুষ পছন্দ করে। আমার আলাদা হলো বক্তব্য প্রধান। তুমি যেখানটাকে চ্যালেঞ্জ ফিল করবে আমার বললাম তোমার রেফারেন্স বের করে দিই। ক্লিয়ার? তো আপাতত তোমার যেটা বললাম, দেখো তুমি এই রাস্তায় এখন বলে কি আমি সিইসি তে পড়ি, আমি বাংলাদেশ স্টাডিজ করে করব, আমি বিবিএ পড়ি। ভাই তুই বিবিএ পর সিইসি পর যা মনে চায় তাই কর, বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক তো। সরকারি চাকরি করো বেসরকারি চাকরি করো, তুমি উদ্যোক্তা হও। তোমার তো জানতে হবে তুমি উদ্যোক্তা হইতে গেলে কোন কোন অথরিটির কাছ থেকে তোমার লাইসেন্স পাইতে হয়।
এই তুমি আমি সেইটা জানি না বুঝলে কোন কোন অথরিটি তোমাকে এই ডকুমেন্টস থাকলে তোমাকে লাইসেন্স দিতে বাধ্য, তথ্য দিতে বাধ্য। তোমাকে যদি সে তথ্য না দেয় তাহলে তুমি কোথায় কোথায় মামলা করতে পারবা, তথ্য অধিকার আইনে মামলা করতে পারবা, সেটা কোথায় মামলা করলে তুমি সেটার ফল পাবা। এইটা তুমি আমি কেউ জানি না বলে আমরা ঘুষ দিই, আমরা ঘুষ দিয়ে কাজগুলো করাই। অথচ এই আইনি প্রতিকার গুলো বলে আমি সরকারি চাকরি করবো না, ব্যাপারটা তুমি উদ্যোক্তা হবে, উদ্যোক্তা হলে তোমার এগুলো জানতে হবে। তুমি উদ্যোক্তা হও, সরকারি চাকরি করো, চাই করো, তুমি বাংলাদেশ নাগরিক হিসেবে তোমার একজন মানুষ হার্ট করছে, তো তুমি তার প্রতিকারটা কোথায় পাবো? জিডি কি, মামলা কি, মানে কেস কি, জিডি কি, এফআইআর কি, কোনটার পার্থক্য কি? থানায় মামলা করতে গেছো, নেয় নেই, তাহলে তুমি কোথায় যাবা? লোয়ার কোর্টে গেছো, নেও নেয়। লোয়ার কোর্টে মিনিমাম 4 থেকে 5টা কোর্ট থাকে ভাই, একটা থেকে জুডিশিয়ারি কোর্ট, একটা থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট, তুমি কোন কোর্টে যাবা? এইগুলো জানতে তোমার আইনজীবী হওয়া লাগে না, রাষ্ট্রবিজ্ঞানী হওয়া লাগে না, শুধু একজন সুনাগরিক হওয়া দরকার। আওয়ামী লীগ বাংলাদেশ স্টাডিজ এইগুলো কোনো কিছু রাখে না, যাতে তাহলে আওয়ামী লীগই সব থেকে চিপাই করতো গোলাবানি করে শিখতে, মানে বুঝতে পারছো কিনা? সুতরাং আমরা বাংলাদেশ স্টাডিজ কোর্সে প্রথমত শেখার চেষ্টা করবো, একদম এন্ট্রি নিব বাংলাদেশ নামক রাষ্ট্রে বাহির থেকে ঘুরে এসে, মানে বাংলাদেশের মধ্য থেকে বাংলাদেশ দেখানো, বাংলাদেশের ম্যাপের বাহির থেকে বাংলাদেশ দেখা। আমরা বাহির থেকে ভালো করে ম্যাপটা বুঝে ভিতরে ঢুকবো। এরপর একটা রাষ্ট্র বুঝতে হলে তার 3টে জিনিসের দিকে তাকাইতে হবে। প্রথমত তার সংবিধান, মানে তার আইনি কাঠামো, তার অর্থনীতি, এরপরে তার অন্যান্য কিছু। আমরা বাংলাদেশের সংবিধানের মৌলিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো তো কোনো চাপ ছাড়া তোমার ইনশাআল্লাহ পড়াই ফেলবো। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো আমরা পড়বো, বাজেট ফরমেশন কিভাবে হয়, কোথায় কোথায় কি, সব থেকে গুরুত্ব দিয়ে পড়বো তোমার আমার বিরুদ্ধে যখনই কোনো ধরনের বিপদ আপদ হয়, এগুলোর প্রতিকারের কোন কোন স্টেজ রাষ্ট্রের আছে, তুমি কত জায়গায় মামলা করার প্রতিকার পাওয়ার স্পেস আছে, এবং সেটা রাষ্ট্র তোমাকে দিতে বাধ্য। কিন্তু বাংলাদেশের সিস্টেম জানো কিনা, থানা পুলিশে তুমি যদি যাও, থানায় একটা জিডি করলেও জিডির অ্যাপ্লিকেশনটা বলবে যে ওইখানে ওই দোকান আছে, দেখাই যাবে, সে তোমার কাছে 500 টাকা নেবে, কারণ থানার সাথে ওদের কন্ট্যাক্ট করা আছে। অথচ তুমি যদি নিজে এখানে একবার জিডি লেখার প্র্যাকটিস করতে তোমার ক্লাসে, তাহলে তুমি বলতে যে দেখেন লিখছি হয় নাকি, আমার ধরে বলে দেন। আমার বোন গেছে পাসপোর্ট অফিসে, পাসপোর্ট জমা দিতে, ওরা তো টাকার কন্ট্যাক্ট ছাড়া নেয় না, 2বার ফর্ম দিছে, বলে ভুল করে পাঠাই দেন। ও নিয়ত করছে যে ও জীবনের টাকা না দিয়ে যাতে 1 সপ্তাহ দাঁড়াই থাকলে ও করবে, কিন্তু ভুলটা কোথায়? প্রথমবার বলছে ভুল, আবার করছে ভুল, তৃতীয়বার বলছে আমি কি লাল কালিয়ে দিলাম, দাগাই দিবেন এখানে কোথায় কোথায় ভুল, নইলে এখানে একজনেরও সিরিয়ালে আমি ঝামেলা আসতে দিব দেখা। এখন তো সে যে আমি 2বার দিছি, আমি দেখতে চাই যে কোথায় কোথায় ভুল, মানে দাগাই দেন, তো আমি আবার ঠিক করে আনবো। এর মানে তোমার তো কনফিডেন্সটা থাকতে হবে, তোমার তো জিনিসটা জানতে হবে। আমাদের সিস্টেমটা আমরা কালচারালি করাপ্টেড ভাই, কালচারালি করাপ্টেড। কেমনে? তুমি আমি সারাদিন মন্ত্রীদেরকে গাইলেই তুমি আমি ভালো গান জানো, কারণ দুর্নীতি করার স্কোপ নাই তাই, তোমার আমার চুরি করার স্কোপ নাই তাই। প্রাইভেট মেডিকেলে ডাক্তার দেখাতে যায় 1000 টাকা ডাক্তারের ফি, আর 20 জন রোগী আছে, সেইখানেও তুমি আমি কি করি, তার কম্পাউন্ডারে চুরি করে 200 টাকা হাতে দিবাই, আধা ঘন্টা আগে দেন। কম্পাউন্ডার কিন্তু টাকা চায় নাই, তুমি আমি তাকে প্রভোগ করতেছি। তুমি কি জানো দুর্নীতির জন্য লোকের উস্কে দেওয়া সমান অপরাধ? ইসলামী নিয়ম হলো যে মানে সুদ দেয় আর যে সুদ খায় উভয় সমান অপরাধ। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? এই আলাপগুলো আমরা বাংলাদেশি স্টাডিজ কোর্সে করব। আমি আশা করি পুরো কোর্সটা করার শেষে তোমরা যদি ঠিকমতো থাকো, গল্প চলে, তোমার যদি 3টা কোর্সের কথা তোমার ভার্সিটি লাইফ শেষ হলে মনে থাকে, আমি ইনশাআল্লাহ প্রত্যাশা করি যে এই কোর্সটার কথা তোমাদের মনে থাকবে, এবং একজন সুনাগরিক হওয়ার জন্য এর চেয়ে ভালো কিছু মানে। এবং আমি আজকে আমার খুব অবাক হয়েছি, ত্রিপুরের ছেলেরা বলতেছিল স্যার আমাদের এই কোর্সটা তো ক্লাস 8 থেকে শুরু হওয়া উচিত। আসলে কিন্তু বাংলাদেশে স্টাডিজ নামে আছে না, দেখো কিন্তু পড়াই। যেহেতু আল্লাহ আমাদেরকে একটা নতুন বাংলাদেশে নতুন পড়াশোনার সুযোগ দিচ্ছে, আমরা এই সুযোগটা মিস করতে চাই না। ঠিক আছে, তো তোমাদের যদি আমার সাথে কোনো আলাপ থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, ফোন অনেক সময় ধরতে পারি না, আমি নাম্বার দিয়ে রাখছি। অলরেডি নাম্বার দিয়ে আছে না? ভেরি গুড। ওখান থেকে আমাকে প্লিজ তোমরা শুধু নাম বলে যে স্যার আমি অমুক ব্যাচে, যত রাত হোক আমি রাত 3টে হলে আমি অন্তত রিপ্লাই দিই, মানে সাথে সাথে না পারি। আর তোমরা আমার চাইলে ফেসবুকে আমার কানেক্ট করে রাখতে পারো। আর তোমাদের হোমওয়ার্ক হলো আজকে কি, তোমরা বাংলাদেশ ম্যাপ, আগামী ক্লাসে তোমাদেরকে আমি যেটা করবো, তোমাদের 3-4 জনকে ডাকবো র্যান্ডমলি, বলবো ভাই বাংলাদেশ ম্যাপটা আপনি আঁকো,
একে তোমার বলতে হবে কোন জায়গায় কোনটুকু পশ্চিমবঙ্গ, কোনটুকু আসাম, মিজোরাম, কোনটাকে, এটা তুমি লিখে দিতে হবে। এর মানে তুমি খাতায় বাসায় প্র্যাকটিস করবা, অ্যাকুরেট হওয়ার দরকার নাই একদম, কারণ তুমি আঁকতে দেখতে হবে। বুঝতে পেরেছো কিনা? বাট ম্যাপটা তোমার বাসায় আঁকতে হবে। তুমি 4-5-6টা ম্যাপ দেখো, দেখে দেখে আঁকো যে এই বাংলাদেশের জায়গায় পাশাপাশি ইন্ডিয়ান, এইটা অবশ্যই পাশে নেপাল ভুটান সহ লিখবা, কারণ এই জিনিসগুলো শোনো, এইখানে নেপাল ভুটান, এই পাশে মিয়ানমার, এইটা সহ করবা। বুঝতে পেরেছো কিনা? এইটা প্রত্যেকে তোমরা খাতায় করে আনবা, আমি হেঁটে হেঁটে তোমাদের খাতায় দেখবো। র্যান্ডমলি 2-4 জনকে ডাকবো, তোমরা আমার এখানে প্রথম মনে হবে স্যার এটা ক্লাস আইনের কাজ, কিন্তু ভাই তুমি যেখানটা দাঁড়িয়ে আছো এইটার উপরে তোমার ভালো বোঝাপড়া না থাকলে বাকি সব বোঝাপড়া ভুল হয়ে যাবে। এবার তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো ভাই, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। হ্যাঁ, আমার জন্য লাগবে না, আমার জন্য লাগবে না, কারণ হলো আমার নামে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তারপর পরে নিজেরা প্রেম করে আমার উপরে যা যাবে। কারণ ভার্সিটিতে অনেক বিচার আছে, অনেকের বউ তোমরা এখানে আসো বলে স্যার আমার বউ নিয়ে যায় আপনার স্টুডেন্টরা, বলবেন বাসায়। তো ভাই তোমরা এই যে এগুলো কইরো না, বিপদে পড়ে না ভার্সিটিতে, এগুলো কিন্তু প্রবলেমেটিক। আচ্ছা যাই হোক, তাহলে আমার প্রয়োজন মনে করলে হোয়াটসঅ্যাপ করে দিও, আর চাইলে ফেসবুকে আইডি আমি লিখে রাখি, তোমরা যদি কেউ চাও আমাকে অ্যাড করে নিতে পারো। শরীফ উসমান বিন হাদি। বুঝে গেলে? হ্যাঁ, শোনো, লাজুল এই গানটা সবাই শুনে আগামী ক্লাসে আমাকে রিভিউ দিও, আর ইনকিলাব মঞ্চ একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।